জানি না, আমার এটা মনে হয় যে এই মহলে খুশি আবার ফিরে আসবে। যেই স্বপ্নটা আমার মা দেখতেন, যবে থেকে উনি মারা গেছেন মনে হয় যেন তারপর থেকে সবকিছু বদলে গেছে। আমি নিজেই একা হয়ে গেছিলাম, তাই তো এখান থেকে চলে গেছিলাম। কিন্তু তারপর তুমি আমাকে বিশ্বাস দিয়েছো যে পালানো সব সমস্যার সমাধান নয়। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, বলছি। কোথায় গেল? এটা দেখছো? এটা মা আমাকে ছোটবেলায় আমার গলায় পরিয়ে দিয়েছিল। উনি বলতেন যে আমি সবসময় তো তোর সাথে থাকবো না, এটা তোকে সবসময় রক্ষা করবে। আজকের পর থেকে তুমি কোনো দিনও আর নিজেকে একা ভাববে না। কথা দাও আমাকে। যে কাজ মা সম্পূর্ণ করতে পারেনি, আমি সেই কাজ সম্পূর্ণ করব। মা তোমার সাথে আছে। দুটো থাপ্পড় মারলো আর সব বলে দিলি? তুমি তো নিজেই দেখলে মা, যে দাদা আমার উপর কতটা রেগে গিয়েছিল। ও তো আমাকে মেরেই ফেলতো। আমি তো বুঝতে পারছি না যে আমি করবোটা কি। আমি ঠিক করে ফেলেছি মা, আমি এই দেশ ছেড়ে চলে যাব। তাহলে আমার মুখে কালিমা খেয়ে দে, যাতে সবাই বলে কাপুরুষের মা। মা আমি এখানে থাকলে ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে। আমি তো বুঝতে পারছি না যে এবারও কি করবে। আমার তো পাগল পাগল লাগছে। কাঁদিস না, আমি আছি তো। রেশমির সাথে আমি কখনো তোর বিয়ে দেব না। একে তো ওই ডিভোর্সি জ্যোতি, জানি না কার এটো আমাদের বাড়িতে এসেছে। আর সীতাকেও তো অনেকে অনেক অপবাদ দিয়েছিল, কিন্তু রামের মতোই কবিরও আমাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে পবিত্র করে দিয়েছে। কাকিমা, আপনার আর কোনো কথাই আমার খারাপ লাগে না, কিন্তু খুব লজ্জা করে যে নিজে একজন মহিলা হয়ে আরেকজন মহিলা সম্বন্ধে এরকম মন্তব্য করেন। রেশমিকে তো আপনার ছেলেই একটু তাহলে ওকে মেনে নিতে আপনার কিসের অসুবিধা? আমরা হোটেলে খাবার খেতে যাই, কিন্তু এঁটো প্লেট সাথে করে নিয়ে আসি না। আজ আমি বুঝতে পারছি যে বিক্রমের আসলে কোনো দোষই নেই। আপনার শিক্ষাতেই তো বড় হয়েছে। নিজের সীমা ছাড়াবে না জ্যোতি। কাকিমা, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, রেশমির সাথে অনেক অন্যায় হয়েছে। এই পরিবারের বৌমা হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করছি, মেনে নিন আপনি রেশমিকে। যতদিন আমি বেঁচে আছি ওই মেয়েটাকে আমার বৌমার স্বীকার করব না। তাহলে আপনিও শুনে রাখুন কাকিমা, আমি রেশমিকে আমার বোন বলে মেনেছি। 3 দিনের মধ্যে বিক্রম নিজে ওকে নিয়ে আসবে, ওর কাছে ক্ষমা চাইবে, আর ওকে আপনার বৌমা করে আনবে। ঠিক 3 দিন।
সেই অহংকার, সেই বিশ্বাস যা কবিরের মায়ের ছিল, আজ এই মেয়েটার মধ্যে আমি সেটা দেখছি। এরও সেই অবস্থা হবে যা কবিরের মায়ের হয়েছিল। কিন্তু মা, এই জ্যোতি 3 দিনে করবেটা কি? কিচ্ছু করতে পারবে না জ্যোতি, সব আমার উপর ছেড়ে দে। যা। প্রতারণা করলে, বিশ্বাসঘাতকতা করলে নিজের স্বামীর সঙ্গে, বলো জ্যোতিকে কেন বললে তুমি রেশমির বাচ্চার ব্যাপারে? বলো, আরে বলো। না, চলে এসেছে তোমার রক্ষাকর্তা, কিন্তু থাকতে তোমাকে এই ঘরটাতেই হবে। কতদিন রক্ষা করবে তোমার? দাদা, আমরা বিয়ের পর এই বিশ্বাস নিয়ে নিজের স্বামীর সঙ্গে আসি যে তারা আমাদের রক্ষা করবে, কিন্তু আপনি তো রাক্ষস হয়ে উঠেছেন। এই, বন্ধ করো তোমার এই জ্ঞান আর লেকচার। আজকে যদি আমার পরিবার ভেঙে থাকে, সেটা শুধু তোমার কারণে। আপনি সংসার বানালেন কখন দাদা? তুমি আসার আগে আমরা কি স্বামী স্ত্রী ছিলাম না নাকি? তুমি আসার পরে ও আমার বিরুদ্ধে কথা বলেছে। আগে ও আমার সামনে মুখ পর্যন্ত খুলতো না। দাদা, আপনি একটা মানুষকে বিয়ে করেছেন, কোনো পুতুলকে তো বিয়ে করেননি। উনি একজন মানুষ, উনি হাসবেন, কাঁদবেন আর কথাও বলবেন। অবশ্যই বলবে, কিন্তু আমার ইচ্ছে মতো। আমার বিরুদ্ধে যে কথা বলবে সে শেষ হবে। দাদা, আমি এই বাড়িতে আপনার সঙ্গে কোনো যুদ্ধ করতে আসিনি, কিন্তু আপনি একটু বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে তার সমস্ত কিছু ত্যাগ করে একটাই আশা নিয়ে তার স্বামীর বাড়িতে আসে যে ও ভালোবাসা আর সম্মান পাবে, কিন্তু আপনি কি দিয়েছেন? ভয়, অপমান। এখনো সময় আছে, নিজেকে বদলানোর চেষ্টা করুন, নিজের স্ত্রীকে সম্মান দিন। আপনার স্ত্রী শুধু আপনাকে স্বামী নয়, পরমেশ্বরের জায়গায় বসাবে। আরে ভগবান হতে চাই না আমি, অমানুষ। এটাই বললে তো তুমি আমাকে? আমি অমানুষ হতে চাই। বলো, এবার কি করবে তুমি? তাহলে আপনার অবস্থাও তাই হবে। রাক্ষসদের পরিণতি যা হয়ে থাকে, তা সে রাবণ হোক বা কংস। তুমি আমাকে শেষ করবে? আমি আপনাকে শেষ করব না, আপনার মানসিকতাটাকে শেষ করব, আপনার ভেতরে লুকিয়ে থাকা এই রাক্ষসটাকে শেষ করব। আমার কথা শোনো, তুমি যাও এখান থেকে। দেখো, ও বলছে তোমাকে চলে যাও এখান থেকে, না হলে কিচ্ছু হবে না আমার। আপনিও আমার কিছু করতে পারবেন না, কিন্তু হ্যাঁ, আমি জানি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি আশা দিদির কি অবস্থা করবেন। দাদা, আমি আশা দিদিকে এই ঘর থেকে নিয়ে যাচ্ছি, আর এবার এই ঘরে উনি সেই দিন ফিরে আসবেন যেদিন আপনার ভেতরের রাক্ষসটা শেষ হয়ে যাবে। চলুন দিদি। শোনো, তোমার কি মনে হয় যে আশা আমার অনুমতি ছাড়া ওই চৌকাঠটা পেরিয়ে যাবে? আপনি এখনো নারী শক্তি দেখেননি, এবার দেখতে পাবেন।
আশা দিদি আমার সঙ্গে অবশ্যই যাবেন। জ্যোতি, এটা কি ছেলে মানুষ হচ্ছে? তুমি আমাদের মধ্যে এসো না। আমি বললাম না, তুমি যাও এখান থেকে। দিদি, আমি আপনাদের মাঝখানে সেদিনই চলে এসেছিলাম যেদিন বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম। আমি জানি প্রত্যেক স্ত্রী যে কোনো মূল্যে তার সংসারটাকে বাঁচাতে চায়। আপনি শত অত্যাচার সহ্য করেও নিজের সংসার ভাঙতে দেবেন না, আর আমিও চাই না যে আপনার সংসার ভেঙে যাক। কিন্তু আজ আমি আপনাকে আরো একটা স্ত্রী ধর্ম খেয়াল করাতে চাই, সেটা হলো সংসার তৈরি করা। যদি আজ আপনি আমার সঙ্গে না যান, তাহলে আপনার সংসার কখনো সুখের হবে না। কারণ সংসার একে অপরের সম্পর্কে তৈরি হয়। এই ইট কাঠ পাথরের তৈরি ঘরটাতে আপনি শুধুমাত্র একটা পুতুল ছাড়া আর কিচ্ছু নন। আজ আমি নয়, দাদা নয়, সিদ্ধান্ত আপনি নেবেন যে আপনি সারাটা জীবন কার সাথে কাটাতে চান, একজন সুস্থ মানুষের সাথে নাকি একজন আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি, আপনাকে নিজে আসতে হবে। কারণ ঈশ্বরও তাকে সাহায্য করতে পারে না যে নিজেকে সাহায্য করতে চায় না। একদিন আপনি আমাকে আটকেছিলেন দিদি, এই আশা নিয়ে যে এই বাড়িতে একদিন পরিবর্তন আসবে। যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, শুধু আপনাকে পাশে থাকতে হবে। যদি আজ আপনি পিছিয়ে যান, তাহলে আমার একার হার হবে না, সেই সমস্ত মেয়েরা হেরে যাবে যারা অত্যাচার সহ্য করে আর সেটাকেই নিজেদের ভাগ্য মনে করে। আমাদের ওপর অত্যাচার করা তখনই সম্ভব যখন আমরা তাকে অত্যাচার করতে দেব। এখনো সময় আছে নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়ার। কি হয়েছে তোমার দিদি? আজ প্রথমবার এতগুলো বছর পরে আমি ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছি। যদি এখন পরিণতি যাই হোক না কেন, আমি আমার স্বাধীনতা আর ত্যাগ করব না। যেরকমটা তুমি বলবে আমি ঠিক সেরকমটাই করব। আলে লে 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 লে, কি হয়েছে আমার সোনার? কেন কান্নাকাটি করছে আমার জিৎ সিং সিসোদিয়া? দিদি, কেন এরকম স্বপ্ন দেখাচ্ছেন? স্বপ্ন দেখার পরে সেটাকে সফল করার জন্য সাহস রাখতে হয় মনে। না দিদি, আপনি সত্যি প্রমাণিত হয়েছেন।
আমি আর কিচ্ছু চাই না। আমি একাই মানুষ করব আমার সন্তানকে। না রেশমি, শুধু দুমুঠো খাবার, জামা কাপড় আর একটা ঘর যথেষ্ট নয়। কাল যখন ও তোমাকে প্রশ্ন করবে যে ওর বাবা কে, তখন কি উত্তর দেবে তুমি? এটা বলবে যে তোর অধিকারের জন্য আমি লড়তে পারিনি, আমি দুর্বল হয়ে পড়েছিলাম, নাকি এটা বলবে যে তোর বাবাই নেই? না, ও অবৈধ নয় দিদি। হ্যালো, হ্যাঁ আমি এখনই আসছি। ঠিক আছে দিদি, কোথায় যাচ্ছেন আপনি? ঠিক 3 দিন সময় দিয়েছি আমি বিক্রমকে। অনেক কিছু করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আপনার কথা মতো আমরা ওকে অ্যারেস্ট করে নিয়েছি। আর বিক্রমের আড্ডার ব্যাপারেও আমাদের বলে দিয়েছে। এখানেই আছে, আপনার লোকও ভেতরেই আছে। মা, তুমি যেরকম বলেছিলে আমি ছবি তুলে এনেছি। দেখেছেন বানোয়ারি কাকা, এরা সেই মেয়ে যারা বিক্রমকে সেদিন বাঁচাতে এসেছিল। আশ্রমের অসহায় মেয়ে, সব নাটক। তাহলে এত ভাবার কি আছে ম্যাডাম? হাতে নাতে গিয়ে ধরে ফেলি ওদের। এই লাঠির এক ঘা খেলে সত্যিটা ঠিক বলে ফেলবে ও, যে ওই রেশমির সন্তানের বাবা। এই কথাটা ও কবির আর সবার সামনে স্বীকার করেছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এটা নয়। তাহলে আপনি কি চান ম্যাডাম? একটা নষ্ট হয়ে যাওয়া ছেলেকে শুধরোতে হবে। কিন্তু এসব কিভাবে হবে? আছে একজন মানুষ যে এই কাজে আমাদের সাহায্য করতে পারে। নমস্কার, আমি জ্যোতি। সুরেখা ম্যাডাম শহরে নেই, তাই উনি বলেছিলেন আপনার সঙ্গে দেখা করতে। ও হ্যাঁ, সুরেখা আমায় ফোন করেছিল। আপনার কাছে নাকি কোনো নিউজ আছে? নিউজটা সত্যিই ভালো। মেয়রের ভাইপো। আপনি চিন্তা করবেন না, এই নিউজটা দিয়ে মেয়রের ইলেকশনের টিকিট তো ক্যান্সেল হয়ে যাবে, আর ছেলেটা যাবে জেলে। না না বৈভবী ম্যাডাম, আমি আপনাকে এসব কিছুই করতে দেব না। এই ছবিতে যে ছেলেটিকে দেখছেন, বিক্রম, সে আমার দেওর হয়। আর যে ভুল আমার দেওর করেছে তার জন্য আমি আমার শ্বশুরবাড়ির লোককে অপদস্থ হতে দেব না। আমি শুধু বিক্রমকে শিক্ষা দিতে চাই। রেশমি আর তার বাচ্চাকে অধিকার দিতে হবে, আর সেটাও সসম্মানে। বিক্রমকে একজন ভালো স্বামী এবং একজন ভালো বাবা হতে হবে, তবেই আমাদের এই নিউজটা কমপ্লিট হবে। অ্যাপ্রোচটা ইন্টারেস্টিং আর নতুনও। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সাথে আছি। কিন্তু আমাদের কাছে সময় খুব কম আছে, মাত্র 3 দিন। এর মধ্যেই এই গল্পটাকে পরিণতি দিতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।